এখন তোমাদের সাথে আমি আলোচনা করব তাপ উৎপাদী ও তাপহারী বিক্রিয়া এবং তাদের সক্রিয়ণ শক্তি। একটা জিনিস খেয়াল করো, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কী হয় খেয়াল করো। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তোমার বিক্রিয়ক অণুগুলোর গড় শক্তি বা স্থিতিশক্তি যেটাই তোমরা বলো, সেইটা কিন্তু তোমার উৎপাদ অণুর গড় শক্তি বা স্থিতিশক্তির থেকে কী করবে, কম থাকবে না বেশি থাকবে। তাপ উৎপত্তির ক্ষেত্রে অবশ্যই বিক্রিয়ক অণুর শক্তিটা বেশি থাকে, অর্থাৎ আমরা বলতে পারি যে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক অণুর গড় শক্তি বা স্থিতিশক্তি এইটা উৎপাদ অণুর থেকে বেশি থাকে, অর্থাৎ আর গ্রেটার দেন ইপি হয়। তো এই কেসে দেখা যায় কি, যেহেতু তোমার উৎপাদের থেকে বিক্রিয়কে বেশি শক্তি আছে, এই শক্তিটা কোথায় যাবে, এই শক্তিটা চলে যাবে তোমার সারাউন্ডিংসে বা পরিপার্শ্বে। যখন বিক্রিয়া শেষ হবে এই শক্তিটা কোথায় চলে যাবে, পরিপার্শ্বে বা সারাউন্ডিংয়ে। তো সারাউন্ডিংয়ে যখন এই শক্তিটা তোমার নির্গত হয় তখন কি আমরা একটা তাপের অনুভব করি। এই কারণে এই তাপ উৎপত্তি বিক্রিয়ার যখন আমরা গ্রাফ দেখব, গ্রাফে এর ভ্যালুটা বেশি থাকে। ইয়ারটা যেহেতু এখানে উপরে আছে, অর্থাৎ এই অক্ষের সাপেক্ষে যদি আমরা ওয়াইয়ের ভ্যালু হিসেবে চিন্তা করতাম, তাহলে ইয়ারের ভ্যালুটা তোমার উপরের দিকে আছে আর ইপির ভ্যালুটা নিচে আছে, অর্থাৎ ইয়ারের ভ্যালুটা ইপির থেকে বেশি। এবং তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তোমার বিক্রিয়ার অগ্রগতি এবং শক্তি চিত্র বা এনার্জি ডায়াগ্রাম বা যেটাই বলো তোমরা, শক্তি প্রবাহ চিত্র যদি আমরা দেখি, তাহলে দেখতে অনেকটা এরকম হবে যে ফার্স্টে তাদের একটা গড় শক্তি থাকবে, গড় স্থিতিশক্তি থাকবে বা গড় শক্তি থাকবে বিক্রিয়ক অণুর। তারপরে এই বিক্রিয়কগুলো চারপাশ থেকে বা তাপমাত্রা বৃদ্ধির ফলে কোনো একভাবে তারা কি করবে, একটা নির্দিষ্ট অ্যামাউন্টের শক্তি অর্জন করবে, যাতে তারা সক্রিয় বিক্রিয়ক অণুতে রূপান্তরিত হতে পারে। কারণ সে যদি সক্রিয় বিক্রিয়ক অণুতে রূপান্তরিত না হয়, সেক্ষেত্রে সে কিন্তু বিক্রিয়া অংশগ্রহণ করতে পারবে না। অর্থাৎ সক্রিয় বিক্রিয়ক অণুতে রূপান্তরিত হতে তাদের যে ন্যূনতম শক্তিটা প্রয়োজন হয়, সেটার পরিমাণ কি, সেটার পরিমাণ হচ্ছে কি তোমার ইএ। এই যে সক্রিয় বিক্রিয়ক অণুতে তার যে রূপান্তরিত হতে ন্যূনতম যে শক্তির প্রয়োজনটা হচ্ছে, সেইটা পরিমাণটা কি ইএ। এই শক্তির হিসাবটা আমরা যখন করব, সেটা কিভাবে করব দেখো খেয়াল করে। এই শক্তির হিসাবটা কিন্তু সবসময় তোমার করতে হবে বিক্রিয় কক্ষ থেকে। বিক্রিয় কক্ষ বলতে যেটা বোঝাচ্ছি, বিক্রিয়কের যে শক্তি সেখান থেকে যতটুকু পরিমাণ এক্সেস এনার্জি লাগতেছে, সেইটাই আমার তোমার সক্রিয়ণ শক্তি। নিচ থেকে কিন্তু এটার হিসাব হবে না, এটা হিসাবটা হবে কোথা থেকে, বিক্রিয় কক্ষ থেকে। তোমাদেরকে এরপরে একটা ম্যাথ করাবো, সেটা করালে তোমরা বুঝতে পারবা আশা করি। তো এখন দেখো, তো তাপ উৎপত্তি বিক্রিয়ার ক্ষেত্রে ইপি লেস দেন ইআর, যার কারণে ডেল্টা এইচের ভ্যালুটা নেগেটিভ আসবে। আর ডেল্টা এইচের ভ্যালুটা নেগেটিভ আসে মানে তাপ উৎপত্তি বিক্রিয়া। আর এক্ষেত্রে আমাদের সক্রিয় শক্তির মানটা নির্ণয় করতে হবে সবসময় বিক্রিয় কক্ষ থেকে, অর্থাৎ বিক্রিয়কের শক্তিটা যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে আমরা এই এর হিসাবটা করব, অর্থাৎ সক্রিয় শক্তির হিসাব করব। আর যদি আমরা তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে একটু দেখি, দেখো চিন্তা করে, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে এর ভ্যালুটা অনেক নিচে। কারণ ওয়াই অক্ষতে যদি আমরা খেয়াল করি, আর কি অনেকটা নিচের দিকে না, আর ইপি কি ওয়াই অক্ষের উপরের দিকে একটু। তো যার কারণে আমরা এখানে বলতে পারি ইপি গ্রেটার দেন আর, অর্থাৎ এক্ষেত্রে তোমার উৎপাদের শক্তি তোমার বিক্রিয়কের থেকে বেশি। যার কারণে এই সকল বিক্রিয়ায় দেখা যাবে বিক্রিয়া হওয়ার জন্য ইপি অর্থাৎ উৎপাদ গঠনের জন্য অনেক বেশি শক্তির প্রয়োজন হবে। এই শক্তিগুলো কোথা থেকে নেবে, সে তার পরিপার্শ্ব থেকে এই শক্তিগুলো শোষণ করবে বা নিয়ে নেবে। তখনই আমরা তাপহারী বা একটা ঠান্ডা অনুভব করি, যেমন গ্লুকোজ অনেক সময় পানিতে মিশালে কিছুটা ঠান্ডা হয়ে যায়। তো সিমিলারলি এখানে দেখা যাবে কি, কিছুটা পরিমাণে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে দেখা যায় বাইরে থেকে কিছু পরিমাণ শক্তি সে শোষণ করতেছে। এখন তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে যদি তোমাদের সক্রিয় শক্তি হিসাব করতে হয়, তখন কোথা থেকে করবা, সেটাও কিন্তু ভাইয়া খেয়াল করো। এই যে বিক্রিয়ক অণুর যে শক্তি, সেখান থেকে তোমাকে হিসাব করতে হবে। কারণ আমার সক্রিয় শক্তির সংজ্ঞাটাই এরকম, একটা বিক্রিয়কের ন্যূনতম যে শক্তি অর্জন করে তাকে সক্রিয় বিক্রিয়ক অণুতে রূপান্তর, টার্মটা কি, সক্রিয় বিক্রিয়ক অণুতে রূপান্তরিত হইতে হবে। অর্থাৎ সক্রিয় বিক্রিয়ক অণুতে রূপান্তরিত হইতে হইলে তাকে বিক্রিয়কই তো তাহলে শক্তিটা শোষণ করতে হবে। অর্থাৎ আমাদের সক্রিয় শক্তি হিসাব করতে হবে সবসময় কোথা থেকে, বিক্রিয়ক কক্ষ থেকে। অর্থাৎ বিক্রিয়কের যে শক্তিটা থাকবে সেখান থেকে কতটুকু এক্সট্রা এনার্জি সে অ্যাবজর্ব করছে বা শোষণ করছে, এটার পরে কি সে এইখানে আসার পরে কি সক্রিয় বিক্রিয়ক অণুতে রূপান্তরিত হয়ে গেছে। এই পয়েন্টে আসার পরে কি সেই সক্রিয় বিক্রিয়ক অণুতে রূপান্তরিত হয়েছে। তারপরে এই সক্রিয় বিক্রিয়ক অণুটা তোমার আবার পরে বিক্রিয়া করে দেখা গেছে বন্ধন ভাঙছে, বন্ধন নতুন করে গড়ার পরে তারপর ইপি বা তোমার প্রোডাক্টে পরিণত হয়েছে বা উৎপাদে পরিণত হয়েছে। আর তখন তাদের দেখা গেছে যে স্থিতিশক্তি বা গড়
শক্তি উৎপাদের দেখা গেছে ইপি হয়। এখন কথা হয়েছে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তোমার তাপ শোষিত হয়, কারণ উৎপাদের শক্তিটা তোমার বিক্রিয়কের থেকে বেশি থাকে, উৎপাদের মোট শক্তি বিক্রিয়কের থেকে বেশি থাকে। এখন কথা হলো ইএ বেশি হলে কি হবে, ইএ কম হলে কি হবে সেটা একটু দেখে। ইএ যদি বেশি হয় তাহলে কি বেশি শক্তি অর্জন করতে হবে, বেশি শক্তি অর্জন করতে গেলে কি বিক্রিয়ার হারটা কমে যাবে, কারণ বিক্রিয়া স্লো হবে, বেশি শক্তি অর্জন করতে সময় একটু বেশি লাগবে। আর আমরা জানি পার সেকেন্ডে কতটুকু বিয়োজিত হয় এইটার উপরে তো বিক্রিয়ার হারটা নির্ভর করে, অর্থাৎ পার সেকেন্ডে যদি কম বিয়োজিত হয় সেক্ষেত্রে সক্রিয় শক্তি অনেক বেশি হবে। সক্রিয় শক্তি বেশি হলে উল্টাভাবে আমরা এবার বলতে পারি যে, এভাবেও আমরা উল্টাভাবে বলতে পারি যে সক্রিয় শক্তি বেশি হলে বিক্রিয়ার হারটা কমে যায়। আবার সেম কথা, সক্রিয় শক্তি যদি কোনো একটা কেসের দেখা যায় কোনো একটা বিক্রিয়কের সক্রিয় শক্তি অনেক কম, সেক্ষেত্রে বিক্রিয়ার হারটা অনেক বেশি আসে। আচ্ছা, এখন কথা হলো সক্রিয় শক্তি যাদের উচ্চ, মানে সক্রিয় শক্তি যাদের বেশি, সেই সকল বিক্রিয়ক সাধারণত তোমার উচ্চ তাপমাত্রায় বিক্রিয়া করে। কারণ কি? কারণ হচ্ছে গিয়ে তাতে সক্রিয় শক্তিটা অর্জন করতে তাদের সহজ হয়, খুব তাড়াতাড়ি তারা সক্রিয় শক্তিটা অর্জন করতে পারে যাদের উচ্চ সক্রিয় শক্তি। অর্থাৎ উচ্চ সক্রিয় শক্তির ক্ষেত্রে আমাদের উচ্চ তাপমাত্রা লাগবে, অর্থাৎ ই এর মান বেশি হলে উচ্চ তাপমাত্রায় বিক্রিয়া ঘটে, আর ই এর মান যদি কম হয় তাহলে বিক্রিয়া করবে কোথায়? নিম্ন তাপমাত্রায়, অর্থাৎ ই এর মান কম, মানে কম তাপমাত্রায় সে এই সক্রিয় শক্তিটা অর্জন করতে পারবে। এই কারণে তোমার ই এর মান যদি কম হয় সেক্ষেত্রে তাপমাত্রা কম হলেও বিক্রিয়াটা খুব সহজেই হয়ে যাবে। আশা করি তোমরা এই পয়েন্টগুলো বুঝতে পারছো। এখন এই রিলেটেড একটা ছোট্ট ম্যাথ করাই দেবো, তাহলেই তোমাদের এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে কীভাবে এই কাজটা করবা। দেখো, যদি কখনো একটা এরকম গ্রাফিক্যাল ম্যাথ আসে যদি কখনো, তাহলে কীভাবে তোমরা সক্রিয় শক্তির হিসাব করবা। মনে করো তাপ উৎপত্তির ক্ষেত্রে এরকম দেখো, তো বলা আছে হিসাবটা এভাবে দেওয়া থাকবে। মনে করো বলা আছে এখান থেকে এতটুকু হয়েছে, এই যে এটা হয়েছে তোমার 40 কিলোজুল পার মোল। এই এককটা কি থাকবে? সক্রিয় শক্তির একক তো তোমরা জানো যে কিলোজুল পার মোল। হ্যাঁ, তো এইখানে একক ধরলাম, এনার্জির এককটা দেওয়া আছে কিলোজুল পার মোলে। আচ্ছা, তো এখানে 40। তো এখন আবার এই পর্যন্ত যে শক্তি দেওয়া আছে এইটা দেওয়া আছে মনে করো 100। এখানে মানটা কত শক্তির? 100, এই পয়েন্টে 100। আচ্ছা, আবার এটার মান দেওয়া আছে মনে করো 60। এইটা কোন ধরনের বিক্রিয়া হবে দেখেই বলে দেওয়া যাচ্ছে কি, এটা যেহেতু তোমার হচ্ছে কি রিঅ্যাক্টেন্ট ইআর, এটা হচ্ছে ইপি, তাহলে এটার কোন ধরনের বিক্রিয়া হবে? ইআর লেস দ্যান ইপি, দ্যাট মিনস ডেল্টা এইচ এর ভ্যালু হবে পজিটিভ, অর্থাৎ তাপহারী। আচ্ছা, এখন তাপহারী বিক্রিয়া হইল, সক্রিয় শক্তির মান কত? সক্রিয় শক্তির মানটা কোথা থেকে আমরা হিসাব করব? আগে কিন্তু বলছি অলওয়েজ বিক্রিয় কক্ষ থেকে। দেখো বিক্রিয় কক্ষটা কোথায়, মানে বিক্রিয়কের শক্তির যে রেখাটা সেটা কোথা থেকে শুরু হয়েছে? এখান থেকে। এই যে আগে কালো দাগ দিয়ে মার্ক করছি, এখন আবার নীল দাগ দিয়ে মার্ক করতেছি। দেখো তাহলে এতটুকু শক্তি কিন্তু তোমার বাদ যাবে, সক্রিয় শক্তিটা হবে শুধুমাত্র এইটুকু হবে আমার সক্রিয় শক্তি। এই যে নীল দাগ দিয়ে যতটুকু মার্ক করে দিচ্ছি এতটুকু হবে আমার সক্রিয় শক্তি, অর্থাৎ টোটাল শক্তি নিচ থেকে এই পর্যন্ত হচ্ছে 100 আর এতটুকু হচ্ছে 40। তাহলে আমার সক্রিয় শক্তির মানটা কত আসবে? দেখো ইএ ইকুয়ালস টু 100 মাইনাস 40, অর্থাৎ সক্রিয় শক্তির মান আসবে তোমার 60 কিলোজুল পার মোল। এটা কি তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে, কিন্তু যদি তাপ উৎপত্তি বিক্রিয়ার ক্ষেত্রে দেখাইতাম তাহলে কীরকম হইতো? আচ্ছা, আচ্ছা, এখানে মনে করো এখানে আছে 40, এখানে আছে 20, আর এখানে মনে করো আছে, এখানে আছে তোমার 120। আচ্ছা, এক্ষেত্রে খেয়াল করো 40 কার? এটা হচ্ছে প্রোডাক্টের, না সরি রিঅ্যাক্টেন্টের। প্রোডাক্টের কত?
প্রোডাক্টের 20, অর্থাৎ এই ক্ষেত্রে ই আর গ্রেটার দেন ইপি, দ্যাট মিনস ডেল্টা এইচ নেগেটিভ আসবে, তাপ উৎপত্তি হবে। আচ্ছা, সক্রিয় শক্তির মান কত হবে? বিক্রিয় কক্ষ থেকে যেহেতু আমাদের হিসাব করতে হবে, তাহলে খেয়াল করো বিক্রিয় কক্ষ কোনটা, এইটা না? এই যে 40 থেকে শুরু হয়েছে আমাদের বিক্রিয় কক্ষ, অর্থাৎ সক্রিয় শক্তি মানটা হবে এতটুকু। ওকে, তাহলে সক্রিয় শক্তির মান হবে তোমার E = 120 - 40, কারণ টোটাল নিচ থেকে এই পর্যন্ত শক্তির মান হচ্ছে 120, তাহলে তোমার সক্রিয় শক্তি হবে 80 কিলোজুল পার মোল। কারণ কি? কারণ একটাই, কারণ এখানে তো হিসাবে তোমার যেভাবে শক্তিমানগুলো দেওয়া আছে, এটা তো গ্রাফিক্যাল দেওয়া আছে, যে মনে করো আমরা গ্রাফে যেভাবে পয়েন্টগুলো বসাই 0, 10, 20, 50 এভাবে করে 120 দেওয়া আছে। শুধুমাত্র সক্রিয় শক্তি তো তারা ওইভাবে ডিফাইন করে নেই, সর্বোচ্চ চূড়ায় কতটুকু শক্তি আছে সেইটা দেখাইছে। এখন সর্বোচ্চ চূড়ায় যে শক্তিটা, এটা তো দুইটা শক্তি মিলায় একসাথে দেখাইছে, বিক্রিয়কের শক্তি এবং সক্রিয় শক্তি, কিন্তু আমাদের দরকার শুধুমাত্র সক্রিয় শক্তি। অর্থাৎ সক্রিয় শক্তি হিসাব করার সময় বিক্রিয়কের যে স্থিতিশক্তিটা বা গড় শক্তিটা সেটা বাদ দিয়ে তারপর বাকি যতটুকু শক্তির প্রয়োজন হয়েছে এই চূড়ায় একটা অণুকে পৌঁছানোর জন্য, সক্রিয় হওয়ার জন্য, সেইটা আমরা হিসাব করি সবসময়। তো আশা করি তোমরা এই দুইটা ম্যাথ বুঝতে পারছো। এবং সক্রিয় শক্তি, তারপর হলো গিয়ে তাপহারী বিক্রিয়া, তাপ উৎপত্তি বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে কি না হবে এগুলো তোমাদেরকে বলা হয়েছে। তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে অন্য কোনো একটা টপিক নিয়ে, কেমিস্ট্রি চ্যাপ্টার 4 এর ফার্স্ট পেপারের।